এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। উপরে তাকানো যাবে না আরশাদ, ওখানে তোমার বউ নেই, ওখানে আমার বউ। রুদ্র এমন জবাবে ভ্যাবাচাকা খেলো আরশাদ, সঙ্গে নিজের বউকে সঙ্গে নিয়ে আবারও পিঞ্চ মারায় লজ্জাও পেল খানিক, সঙ্গে বুঝলো তার স্যারের উপরে তাকানোর লক্ষণ। শ্রেয়সী চোখ খুলেছে রুদ্রকে আরশাদকে এমন করে ধরে রাখতে দেখে ভ্রু কুঁচকে গেল সে। রুদ্র ফট করেই আরশাদকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল যেন সে কিছুই জানে না। চশমার আড়ালে কয়েকবার তাকালো তার বইয়ের ওই স্নিগ্ধ মুখখানার দিকে। চশমা থাকায় বোঝার উপায় নেই রুদ্র তার বইয়ের দিকে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শ্রেয়সী রুদ্রকে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে রুমের ভেতরে চলে গেল। যদিও তার দিকে রুদ্র না তাকাক, দাঁড়িয়ে কেন থাকবে? রুদ্র মনে মনে তার চশমাখানাকে হাজারটা ধন্যবাদ দিল। বা সে তো ভালোই কাজের, আজ সারাদিন সে একে সঙ্গের সাথী করে রাখবে, ভালোই কাজে দিচ্ছে বেচারা। শ্রেয়সী চলে যেতে রুদ্র পুনরায় হাঁটতে শুরু করলো। তার বউ নেই, সেই বা এখন দাঁড়িয়ে থেকে কি করবে? আরশাদ, এসো, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। আরশাদ শুধু ভোলা ভালা চোখের রুদ্রর দিকে তাকিয়ে আছে। দিন তারও আসবে, তখন দেখাবে মজা। তার মতো মাসুম বাচ্চাকে বইয়ের কোল থেকে উঠিয়ে নিয়ে এখানে সার্কাস করছে। আশ্চর্য। সকাল 9টা, সকলের নাস্তা খেয়ে বের হয়েছে সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে। এখন ওরা রিসোর্সের সামনে অপেক্ষা করছে আরাফাত ও রাহুলের জন্য। ওরা কাল রুদ্রদের সঙ্গে আসতে পারেনি বলেছে, আজ এসেই ওদের সঙ্গে জয়েন্ট করবে বিচে। আরাফাত রাহুল আসতেই ওরা উঠে পড়ল জিপে। এখান থেকে ওরা জিপে করে বিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুটো জিপ নিয়েছে তারা। একটাতে উঠে বসলো রুদ্র, শ্রেয়সী, আরুষ, অন্তিকা, পিহু, পিয়ম ও রাহুল, অপরটায় বাকিরা। শ্রেয়সী প্রচণ্ড এক্সাইটেড। সে আগে কখনো কক্সবাজার আসেনি, আর না তো ঘুরেছে কোনো সমুদ্র সৈকতে। পুরো ব্যাপারটাই তার কাছে রোমাঞ্চকর। জিপ চলছে তার নিজ গতিতে। রুদ্র মুগ্ধ হয়ে তার প্রেয়সীর চঞ্চল মুখখানা অবলোকন করছে। রুদ্র নিজে কক্সবাজার এসেছে কয়েকবার, কিন্তু এবারের অনুভূতি তার ভিন্ন। আগে তো কখনো নিজের অর্ধাঙ্গিনীকে সঙ্গে আনেনি, তাই না? সে বুঝতে পারছে তার বউ কতটা ভালো লাগা নিয়ে চারপাশ অবলোকন করছে। শ্রেয়সী আর রুদ্র বসে আছে মুখোমুখি। অন্তিকা নিশ্চুপ হয়ে বসে আছে চুপচাপ। তার আগে কখনো কোথাও এভাবে ঘোরার সাধ্য হয়নি। প্রথমবার এভাবে আসতে পেরে তার আনন্দ বুক চিরে ফেরে বের হতে চাইছে। কিন্তু বরাবরই নিশ্চুপ থাকা মেয়েটা হঠাৎ করে নিজের অনুভূতি জাহির করতে পারছে না। আরুষ কিছুক্ষণ হলো অন্তিকাকে অবলোকন করছে। বুঝতে পারছে মেয়েটার মধ্যে কোনো অস্থিরতা কাজ করছে, কিন্তু কিসের এই অস্থিরতা সেটা আরুষ বুঝতে সক্ষম হচ্ছে না। আরুষের পাশেই অন্তিকা বসে আছে। সে সামান্য ঝুঁকে অন্তিকার কানে কানে ফিস ফিস করে বলল, বিয়ান সাহেবা কি কিছু নিয়ে চিন্তিত? এমন ছটফট করছেন যে? আরুষের এমন হঠাৎ প্রশ্নে কিছুটা চমকে গেল অন্তিকা, সঙ্গে কিছুটা লজ্জাও পেল। তার এমন অস্থিরতা লোকটা উপভোগ করছে, কি অস্বস্তিকর বিষয়। অন্তিকার এমন লজ্জারাঙা মুখশ্রী দেখে অবাক হলো আরুষ। আজব, মেয়েটা এমন লজ্জা পাচ্ছে কেন? সে কি লজ্জার কিছু বলেছে নাকি? কই না তো। আরুষ আবারও প্রশ্ন করে জিজ্ঞাস দৃষ্টিতে অন্তিকার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে রইল। কি হলো বললেন না? অন্তিকা আমতা আমতা করে প্রত্যুত্তর করলো, আসলে তেমন কিছুই না, প্রথমবার বিচে যাচ্ছি তো তাই একটু এক্সাইটেড আর কি। আরুষ বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল, আবার প্রশ্ন করলো, তা এটা কি ফার্স্ট সফর? জি। অন্তিকা প্রচণ্ড লজ্জা পাচ্ছে, বিশেষ করে তার অস্বস্তি হচ্ছে এভাবে নিজের অপারগতার কথা কাউকে বলতে। আরুষ আগের ন্যায় অন্তিকার কানে কানে ফিস ফিস করে বলল, চিন্তা করবেন না, বিয়ের পর হাজবেন্ডকে সঙ্গে নিয়ে সব জায়গায় সফর দিবেন। একদম বরের টাকা পয়সায় ধুলিস্যাৎ করে দিবেন, কেমন? বিয়ের কথা উঠতেই অন্তিকার হঠাৎই অন্তুর কথা মনে পড়ল। এতদিন তার অন্তুর কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বাড়ির ঝামেলায়। কেমন ভালোবাসলো সে অন্তুকে যে মাত্র কয়েকটা দিনেই সে তাকে ভুলতে বসেছে। মনটা হুট করে খারাপ হয়ে গেল অন্তিকার। কিন্তু খারাপ থাকতে দিল কই আরুষ। বিভিন্ন প্রশ্নের বাণী অন্তিকাকে ঝাঁঝরা করে দিতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত জিপ বিচে এসে থামলো। আরুষের এত ফিসফিসানিতে অন্তিকার নিজের খারাপ লাগা কর্পূরের মতো উধাও হয়ে বর্তমানে সেখানে ধরা দিয়েছে শত সহস্র বিরক্তিভাব। পিয়মের পাশে বসেছে রুদ্র, তার নিজের পাশে বসিয়েছে বোনকে। পিয়ম রুদ্রের ওপর বেজায় ক্ষুব্ধ।
কেন ভাই? বোনকে হবু বরের পাশে বসালে তোর কি জাত মান যেত যে বোনকে কোলে করে বসাতে হবে তোর? পিহুর এই নিয়ে কোনো ভাবান্তর নেই। সে নিশ্চুপে বসে আছে ভাইয়ের পাশে, ড্রাইভারের পাশে বসে। রাহুল নিজের মতো করে ফোন টিপে যাচ্ছে। বেঁচে যাতে ওদের জিভ দুটোই এসে থামতেই এক এক করে নেমে পড়ল সকলে। শ্রেয়সী নেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। সমুদ্রের স্বচ্ছ নীলচে পানির দিকে তাকিয়ে হৃদয় উতলা হয়ে উঠল মুহূর্তেই। ইচ্ছে হচ্ছে এক ঝাঁপে লাফিয়ে পড়ি ওই সমুদ্রের স্বচ্ছ নীলচে জলের তরে। বাহ, সমুদ্রের পাড়ে ও কত রংঢং। আশেপাশে বসেছে বিভিন্ন দোকান, কেউ ডাব বিক্রি করছে তো কেউ সাইকেলে করে আচার, আবার কেউ কেউ তো ফুচকা চটপটিও বিক্রি করছে, কেউ ঠান্ডা শরবত। এখানেও গড়ে ওঠে ব্যবসার খেলা। মানুষ তো আবার গিলছে অবলীলায়। আসলে ডাবের পানি তো খাওয়াই যায়। ওই দূরে কিছু নারকেল গাছও দেখা যাচ্ছে, ইয়া লম্বা লম্বা সারি সারি, দেখতে লাগছে চমৎকার। কিভাবে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শ্রেয়সী দাদুর কাছে বায়না ধরলো ডাব খাবে। সকলে তাতে সায় দিল বেশ। ইস, কচি ডাবের পানি খাওয়ার মজাই আলাদা। তাও আবার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। সমুদ্রের সামান্য জলে পা ভিজিয়ে ওমর চৌধুরী চললেন নাতনিদের শখ মেটাতে। একটা ভ্যানের কাছে গিয়ে তার চলন থামালো। এই সুকটা সবাইকে একটা করে ডাব কেটে দে, বুঝলি? তো হাত পরিষ্কার করে দিস। ওমর চৌধুরী কথায় ডাবের ভ্যানের কাছে দাঁড়ানো 12-13 বছরের ছেলেটা মিষ্টি করে হাসলো, যেন কাস্টমারদের তুষ্ট করতেই এই হাসি প্রয়াস। অবলীলায় কি সুকৌশলে একের পর এক কাটতে শুরু করলো ডাবের উপরের ছোবলা। ধরিয়ে দিতে লাগলো ওদের সকলের হাতে ডাবের মাঝে একটা পাইপ। ওমর চৌধুরী আবার জিজ্ঞেস করলো, আরে এই পাইপগুলো পরিষ্কার তো? ছেলেটা আবারও হেসে উত্তর দিল, একেবারে নতুন চাচা যান। কেন, চিন্তা নাই, আরাম করে ডাব খান, আপনারা এখানে দেও। দিবা দাও তো, একখান খেয়ে স্বাদ নেই তোমার ডাবের। ওমর চৌধুরী রসিকতায় ছেলেটা আবারও হাসলো। ঝটপট কেটে দিল আরও একটি ডাব। ছেলেটা রুদ্রকে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভাইজান, আপনি খাবেন না? না। রুদ্রর গম্ভীর মুখের উত্তর। এ পিচ্ছি, আমাকে আরো একটা দে। আরুষের কথায় অন্তিকা খেতে খেতে ভ্রু কুঁচকে আরুষের দিকে তা চাইল। বিড়বিড়ালো ও কিছু। আশেপাশে ভালোই মানুষের আনাগোনা। যে যার মতো আনন্দ করছে নিজ ফ্যামিলির সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে। বাতাসের তোপে সূর্যি মামার উত্তপ্ততা, প্রখরতা ঠাউর করা যাচ্ছে না। এগিয়ে যাবে সমুদ্রের স্বচ্ছ নীলচে জলে গা ভেজাতে। সমুদ্রের স্বচ্ছ নীলচে জলে পা লাগাতেই সারা শরীর শিউরে উঠল শ্রেয়সী অন্তিকার। প্রথমবার সমুদ্রে কাটানো অনুভূতি বোধ হয় এমনই হয়। মাজা সমান পানিতে নামলো ওরা। রুদ্র নিষেধ করলো আর গভীরে না যেতে, কারণ ঢেউ আসতে পারে যখন তখন। রুদ্র এগিয়ে গেল শ্রেয়সীর দিকে, কারণ সে বুঝতে পারছে তার বউ সামান্য ভয় পাচ্ছে। রুদ্র শ্রেয়সীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ বউ? শ্রেয়সী রুদ্রর হঠাৎ কথা শুনে ভয়ে কিছুটা চমকে উঠল। রুদ্র শব্দ করে হেসে দিল। আরে তুমি ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স চান। এতক্ষণের এক্সাইটমেন্টে মুহূর্তে জলে নামতেই ফুস হয়ে গেল শ্রেয়সীর। সে করুণ চোখে চাইল রুদ্রর দিকে, ভয়ে ভয়ে বলল, আচ্ছা শুনুন না। বলো বউ, শুনছি। আচ্ছা, পানিতে কিছু নেই তো? কি থাকবে? এই ধরুন বিষাক্ত কিছু, আবার জলে কেউ পটি টটি করছে না তো? ছি ছি ছি। শ্রেয়সীর এমন আধ্যাত্মিক প্রশ্নে রুদ্র দুষ্টু হাসলো। সে শ্রেয়সীকে আরো ভয় দেখানোর জন্য বলল, হ্যাঁ, থাকতেই পারে। এত বড় সমুদ্র বলো। তুমি এক কাজ করো, ডুব দিতে চাও তো? শ্রেয়সী মাথা দোলালো, অর্থাৎ চায় রুদ্র সুযোগ সন্ধানী। তাহলে এক কাজ করো, আমি তোমায় জড়িয়ে ধরি, একসঙ্গে ডুব দেই, কি বলো? রাজি? একদিকে শ্রেয়সীর ভয় লাগছে, অপর দিকে রুদ্রর কথায় সে ভ্রু কুঁচকে চাইল। ভয়ের মাঝেই বলল, এই একদম আজে বাজে কথা বলবেন না। অনুষ্ঠানের আগে আপনি আমায় টাচ করবেন না। ও আচ্ছা, তাই? ঠিক আছে, তাহলে একা একাই ডুব দাও। শ্রেয়সীও দুষ্টু হাসলো, বলল, কেন কেন একা কেন ডুব দিতে যাব? আমি পিহুর কাছে যাচ্ছি, অন্তিকার কাছে যাচ্ছি। তাই নাকি? ওই যে দেখো, অন্তিকাকে আরুষ সামলাচ্ছে, আর পিহুকে তোমার ভাই। শ্রেয়সী সে দিকে থেকে চোখ সরিয়ে বলল, তো কি হয়েছে? আমি দাদুর কাছে যাচ্ছি না তো মা। বাকিটুকু বলতে দিল না রুদ্র। নিজ প্রেয়সীকে জাপটে ধরে ডুব দিল সমুদ্রের নীলচে পানিতে। সারাক্ষণ দাদু দাদু বলি, জামাইটা কি আমি নাকি দাদু? বুড়ো বেটা আমার বউয়ের ভাগ নিতে চাচ্ছে। রুদ্রের হঠাৎ আক্রমণে শ্রেয়সী হকচকিয়ে গেল। সামান্য কেঁপে উঠল শ্রেয়সী। কাশতে কাশতেই সে বলল, এই কি করছেন কি আপনি? রুদ্র তার কথা পাত্তা দিল না। তাকে নিয়ে এলো গলা সমান পানিতে। আরে
কি করছেন? এখন যদি ঢেউ আসে আমরা তো ভেসে যাব। রুদ্র নেশা ভরা চোখে শ্রেয়সীর দিকে তাকিয়ে আছে। শ্রেয়সী প্রশ্নে হাসকি স্বরে বলল, নিয়ে যাক ভাসিয়ে, ভেসে যাবে আমার সাথে ওই দূর সমুদ্রে। শুধু তুমি আমি, থাকবে না আর কোনো মানবকুলের পীড়াপিড়ি। রুদ্র এমন হৃদয় বিধারক বাক্য ব্যয়ে শ্রেয়সী চকিতে চাইল রুদ্র অক্ষি যুগলে। দৃষ্টিতে ঘটল অপদৃষ্টির মিলন। আচ্ছা, বর্ষণ কি শুধু ওই আকাশে মেঘকুঞ্জ থেকেই ঝরে? কই শ্রেয়সীর তো মনে হচ্ছে তার হৃদয়স্থল হতে বর্তমানে প্রেমের বর্ষণ ঝরে উপচে পড়ছে কি দারুণ কায়দায়। শ্রেয়সী ঘোরের মাঝেই তার নরম হাতখানা আস্তে করে রুদ্রর বক্ষ মাঝারে রাখল। ফেললো কয়েক পল চোখের চাহনি। সে স্পষ্ট বুঝতে পারছে রুদ্রের বুকে ঠিপ ঠিপ শব্দের ধ্বনি। শ্রেয়সী মাথা ঠেকাতে চাইল রুদ্র বক্ষ মাঝে, কিন্তু পারল কই। হঠাৎ এসে উপচে পড়া ঢেউ আছড়ে পড়লো দুজনের চোখে মুখে। রুদ্র শক্ত করে ধরে রাখলো তার অর্ধাঙ্গিনীর হাতখানা, যেন ঢেউয়ের তোপে তাকে না ভাসিয়ে নিয়ে যায়। শ্রেয়সী গলায় সামান্য পানি আটকে গেল, কিছুটা কেশে উঠল অমনি, আবারও খুক খুক করে। দুজনে প্রণয়ের ধ্যান ভঙ্গ হলো তখনই। কি ব্যাপার, কাশছো কেন? পানি খেয়ে ফেলেছো নাকি? এর মাঝেই শ্রেয়সী রুদ্র হতে হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু রুদ্র তো ছাড়বে না। সে আরো শক্ত করে ধরে রাখলো। কি করছেন কি? ছাড়ুন হাত, আশেপাশে কত মানুষজন দেখছেন। তো থাক, তাতে আমাদের কি? রুদ্রের এমন খাপছাড়া কথায় শ্রেয়সী বেজায় বিরক্ত হলো। সে তেজি কণ্ঠে বলল, থাক মানে কি? হ্যাঁ, তারা দেখছে না আমাদের? কেন দেখবে? তারা কি এখানে আমাদের দেখার জন্য এসেছে? তারা তাদের কাজ করছে, আমরা আমাদের। তাছাড়া এই গলা পানিতে কে তোমায় দেখবে বলো তো? পানির ভিতরে তাকিয়ে থাকার জন্য তাদের তো আর আলাদা চোখ নেই, তাই না বউ? রুদ্রের এমন রসিকতায় শ্রেয়সী ভ্রু কুঁচকাল। তাকে যে ব্যঙ্গ করা হয়েছে সে ঠিক বুঝতে পারল। আপনি একটা অসহ্য, ছাড়ুন। শ্রেয়সী বুঝল রুদ্রকে কোনো কিছু বলে লাভ নেই। রুদ্র ছাড়ল না, বরং হুট করেই পুনরায় শ্রেয়সীর কাঁধে ধরে দুজনেই ডুব দিল সমুদ্রের স্বচ্ছ নীলচে জলের মাঝে। রুদ্র এই সুযোগে ভয়ঙ্কর কাজ করে বসলো। তার রুক্ষ শুষ্ক বেঝানো ওষ্ঠঝোড়া ছুঁয়ে দিল শ্রেয়সীর নরম কোমল ওষ্ঠে। শ্রেয়সী বোধহয় সে শ্বাস আটকে মারা যাবে। সে রুদ্র ঠোঁটে প্রচণ্ড জোরে কামড় বসালো। রুদ্রকে ছাড়িয়ে উপরে উঠে শ্বাস নিল দীর্ঘ। মুহূর্তে রুদ্র বাহুতে ধাক্কা মেরে তার লজ্জা রাখা মুখখানা নিয়ে ছুটে চলল তাদের অন্য সদস্যদের কাছে। কোথায় যাচ্ছ বউ? তোমায় কিন্তু ছাড়ছি না, রেডি থেকো। রুদ্রের কথা শ্রেয়সী কান পর্যন্ত পৌঁছালো। সে ততক্ষণে অসীম দূরে। হুট করে পানির মাঝে তার পায়ের গতি বাড়ল কি করে? লজ্জাত্তপে শ্রেয়সী, পিহু, অন্তিকা তিনজন রমণী, অথচ তাদের ভাবনায় থাকা প্রত্যেকটা পুরুষ আলাদা আলাদা বৈশিষ্ট্যে নির্মিত। এখন প্রায় বিকেল 5টা বাজতে চলল। 5-6 ঘন্টা সমুদ্রের জলে কাটিয়ে তাদের চামড়া কুঁচকে গিয়েছে, শীতে কাঁপছে থরথর করে। এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে ঢুকে পড়েছে গরম কাঁথার নিচে। সামান্য শীত নিবারণের প্রচেষ্টায় সেই থেকে তাদের মস্তিষ্কের ভাবনায় খেলে যাচ্ছে আজকের কাটানো মুহূর্তগুলো। সঙ্গে তাদের সাথে জড়িত পুরুষগুলো তাদের ভাবনায় ঢুকে পড়েছে চুপিসারে। শ্রেয়সী রুদ্রের তখনকার করা কাজে শিহরিত, বিমোহিত। তার এখন ঘুম প্রয়োজন, আর কিছু ভাবতে চায় না সে। শ্রেয়সী টুপ করে তার মাথাখানা ঢুকিয়ে নিল কাঁথার মধ্যে। আঁখি বুঝলো যেন ঘুম কুমারীরা ধরা দেয় তার চোখে। পিহু চোখ বুজে শুয়ে আছে চুপচাপ। তার মাঝে এই মুহূর্তে বিরাজ করছে চরম আনন্দিত অনুভূতির মেলা। পিয়মকে সে কাছেই ঘেঁষতে দেয়নি, সারাক্ষণ থেকেছে তুলি বেগমের সঙ্গে, নয়তো অহনা আপার সঙ্গে। বাকি সময় বাকি সবার সাথে হবু বরকে ঘুরিয়েই তার ভালোই লাগছে। এতদিন যাবৎ তাকে ঘুরিয়েছে, এবার না হয় নিজে একটু হবু বইয়ের জন্য নাকানি চুবানি খাক। সমস্যা কি তাতে? অন্তিকার শীত কিছুতেই থামছে না। আশ্চর্য, সব থেকে বেশি ডুব বোধহয় আজ সেই দিয়েছে। একের পর এক ডুব সে শুধু দিয়েই গিয়েছে। আর তার মন হোতা ওই আরুষ। তখনকার কথা ভাবলেই বিরক্তিতে কপাল কুঁচকে আসছে অন্তিকার। না, অন্তিকা এবার বিছানা থেকে উঠল, ব্যাগ থেকে বের করে গায়ে গরম চাদর জড়ালো, এগিয়ে গেল কফি মেকারের দিকে। শীত শীত ভাব নিয়েই অন্তিকা কফি হাতে এগিয়ে গেল ব্যালকনির দিকে। ওখানে রাখা চেয়ারে বসে সে কফিতে চুমুক দিল। হ্যাঁ, এখন ভালো লাগছে তার। বদ্ধ রুমের কাঁথার নিচ হতেই এই খোলামেলা শীতল পরিবেশটাই বেশি আরামদায়ক মনে হচ্ছে এই মুহূর্তে তার। সমুদ্রের কথা মস্তিষ্কে খেলতেই তার চোখে মুখে ধরা দিল চরম বিরক্তির সাথে কিছুটা আফসোস। সমুদ্রের কথা মস্তিষ্কে খেলতেই অন্তিকার চোখে মুখে ধরা দিল চরম বিরক্তির সাথে কিছুটা আফসোস। ভাবলো কয়েক ঘন্টা আগেকার ঘটনা। অন্তিকা সমুদ্রের নামতেই আরশাদ ওর দিকে এগিয়ে আসলো। কি বোন, ভয় পাস নাকি? আমাদের সাথে জয়েন্ট কর। একা একা কেন এসেছিস? না ভাইয়া,
আমি কোনো ভয় পাচ্ছি না। আমি কি এখনো ছোট আছি নাকি যে ভয় পাবো? তুমি বরং ভাবির কাছে যাও, তোমার বউয়ের সঙ্গে এনজয় করো সমুদ্র। তোমার বউ ভয় পেতে পারে, আমি না, বুঝলে? যাও তো। আহা, যাও না। ওরে আমার পাকা বুড়ি রে, যাচ্ছি। অন্তিকা চায় তার ভাই ভাবি একটু আলাদা সময় কাটাক, কারণ সে তো জানে সাইমি বিয়েটা কিভাবে করেছিল। তাই এখন ওদের নিজেদেরকে সময় দেওয়া প্রয়োজন। আরশাদ যাবে যাবে তখনই এই সাইডে আগমন ঘটলো আরুষের। আরে আশাদ ভাই, বোনকে নিয়ে এত চিন্তিত হচ্ছ কেন ভাই? আমি আছি তো, আমি তোমার বোনের খেয়াল রাখবো। আরশাদ ভ্রু কুঁচকে আরুষের দিকে চাইলো। সে আমতা আমতা করে বোকা হেসে মাথা চুলকে বলল, বলতে চাইছি, আমার তো সম্পর্কে বেআইনসার খেয়াল তো রাখতেই পারি, তাই না? কথাখানা বলেই আবারও আরুষ বোকার মতো অপ্রস্তুত হাসলো। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল রাখিস, খবরদার ও যেন আবার ঢেউয়ের তোপে ডুবে না যায়। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করো না, তুমি যাও ভাবি, ওয়েট করছে তো। আরশাদ প্রস্থান করতেই আরুষ অন্তিকার আরেকটু কাছে এগিয়ে গেল। অন্তিকা তার কাণ্ডে ভ্রু কুঁচকাল। বলছিলাম যে অন্তিম উপায়, তুমি ভয়টা পাবে না তো আবার? না দেখো, যদি ভয় পাও আমি তো আছি সাহায্য করতে। আমি ভয় পাবো কি জন্য শুনি? আর হ্যাঁ, আমার নাম অন্তিম অধ্যায় নয়, অন্তিকা। আরুষের কথাই অন্তিকা বিরক্ত হয়ে প্রত্যুত্তর করলো, ওই এই হলো অন্তিম অধ্যায়। আর না, সমুদ্রে এত এত পানিতে তো তুমি ভয় পেতেই পারো। আজকাল ওয়াল পিচ্ছি মানুষ তো তুমি, আগে সমুদ্রে আসোনি তাই না? আরুষের কথাই অন্তিকা চরম লেভেলের বিরক্ত হলো। সে তেজি কণ্ঠে বলল, আপনাকে কে বললো আমি পিচ্ছি? অলরেডি আই এম 19 ওভার, বুঝলেন? অন্তিকার তেজি জবাবে আরুষ মিষ্টি করে হাসলো। ও হ্যাঁ, তাহলে তো তুমি পিচ্ছি নাও। অন্তিম অধ্যায়ে তোমার পায়ের নিচে সাপ সাপ। অন্তিকার পিছু ঘোরার পূর্বেই আরুষের চিৎকারে সে লাফিয়ে উঠল ভয়ে। পানির মাঝে কিছুটা ব্যর্থ হলো। আহ, কই কই সাপ? কোথায় সাপ? হ্যাঁ? অন্তিকা পানির মাঝে এক দৌড়ে আরুষের কাছে একদম কাছে চলে গেল। আরুষ অন্তিকার এমন ভয়ার্ত চুপসে যাওয়া মুখখানা দেখে প্রচন্ড মজা পেল যেন। সে আবারও বলে উঠল, এই তো তোমার পায়ের নিচে, দ্রুত সরে দাঁড়াও, পিছনে আসো। আরুষ অন্তিকাকে কোমর সমান পানি থেকে বলে বলে কখন যে গলা সমান পানিতে এনে ফেললো ঘোরের মাঝে অন্তিকা বুঝতেই পারল না। গলা সমান পানি অনুভব করতেই অন্তিকার হুঁশ ফিরল। আশ্চর্য বনে সে আরুষের দিকে চাইল। দেখলো দুষ্টু যুবকটি তার থেকে প্রায় আধা হাত দূরত্বে দাঁড়িয়ে তাকে এভাবে দেখে হাসছে কেমন করে। অন্তিকার মস্তিষ্ক চট করে ঠাওর করতে পারল না সাপের বর্ণনা একদম মিথ্যে ছিল, তাহলে সবই ওই যুবকের কারসাজি। হঠাৎ ঢেউ আশায় অন্তিকা তাল হারালো। আরুষ এগিয়ে গিয়ে চট করে অন্তিকার এক হাতের আঙুলের ভাঁজে আঙুল পুরে শক্ত করে ধরে রাখলো। তবুও অন্তিকা তাল সামলাতে না পেরে কয়েক ঢোক পানি গিলে ফেললো। নোনতা পানি জিহ্বায় স্বাদ পেয়ে গলাধকরণ করতে কেসে উঠল অন্তিকা। আরুষ দ্রুত তার হাত ধরে টেনে পুনরায় কোমর সমান পানিতে এনে দাঁড় করালো। আরুষ অন্তিকার দিকে পুনরায় চেয়েই চোখ ফিরিয়ে নিল। অন্তিকা তখনও কেসেই যাচ্ছে। আরুষ আমতা আমতা করে তাকে বলল, অন্তিম অধ্যায়, তোমার স্কার্ফ ঠিক করো। আরুষের এমন কথা শুনে অন্তিকা প্রচন্ড অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল। অন্তিকা চট করে কাশি থামিয়ে ঘুরে দাঁড়ালো। নিজের পরনের উপরের পোশাক ঠিকঠাক করলো। পুনরায় ঘুরে দাঁড়িয়ে আরুষের দিকে চোখ গরম করে তাকালো। ঠাস করে থাপ্পড় লাগালো তার বাহুতে। আরে এই মেয়ে, কি করছোটা কি? অন্তিকা নিজের করা কাজে নিজেই হতভম্ব। কি করে সে হঠাৎ একটা দুদিনের পরিচয়ে ছেলেকে এইভাবে মারতে পারলো? আরুষ তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে অন্তিকার দিকে তাকিয়ে। অন্তিকা কোনো রকমে আরুষের সামনে থেকে সরে এসেছিল তখন। বর্তমানে দীর্ঘশ্বাস ফেলল অন্তিকা নিজের করা কাজে। অন্তিকা নিজের কাছে বিরক্ত, সাথে আরুষের উপরেও বিরক্ত। অন্তিকার এখন আফসোস হচ্ছে কেন এমন একটা কাজ সে করতে গেল। মাত্র এই কয়েকদিনেই অন্তিকা অন্তুকে ভুলে গেল কিভাবে। আজকের করা সারাদিনের কাজ পুরোটাই তার স্বভাব বিরুদ্ধ। গাড়িতে আরুষের কথার ঝুড়ি, সঙ্গে সমুদ্রের কাণ্ড, সব 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 দূর হতে ভেসে আসছে মাগরিবের আজানের মধুর ধ্বনি। হয়তো কাছে কোথাও মসজিদ নেই, তাই তো আজানের আওয়াজ ক্ষীণ। অন্তিকার ভাবনায় ছেদ ঘটিয়ে হঠাৎ তাদের রুমের দরজায় ঠক ঠক শব্দ হলো। অন্তিকা উঠে এলো ব্যালকনি হতে। দরজা খুলে দেখতে পেল তুলি বেগম এবং অহনার হাস্যোজ্জ্বল দুটি মুখশ্রী। কি ব্যাপার অয়ন্তিকা? এমন চাদর মুড়িয়ে দিয়ে আছিস যে? কাঁথার নিচে যাসনি? আমাকে মা কিন্তু জোর করে এনেছে তোদের সাথে গল্প করব বলে। এখন কি গল্প করার সময় বলতো? অহনার চঞ্চল কথার বিপরীত অন্তিকা জবাব দিল, না আপু, আমি একটু বেলকনিতে ছিলাম তো, তাই এভাবে
তুলি বেগম অহনাকে ধমক দিলেন। আহ, মেয়েটাকে এইভাবে দরজার সামনে দাঁড় করিয়ে তোরা বক বক শুরু হয়ে গেল। ভিতরে চল, বাকি বদমাস দুটো কি করছে তাও দেখি একটু। মা তুমি না। তুলি বেগম ভিতরে ঢুকে ঠাস করে শ্রেয়সী আর পিহুর মুখের ওপর থেকে কাঁথা সরিয়ে দিলেন। এই যে আপনারা, আজান পড়েছে সে খেয়াল আছে? উঠুন, আজ নামাজ আদায় করব আমরা সকলে একসঙ্গে। উঠুন উঠুন। পিহু আদুরে ভঙ্গিতে তুলি বেগমকে আলতো জড়িয়ে ধরল। থ্যাংক ইউ মা। ইস, আমি তো শুনতেই পাইনি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তুলি বেগম পিহুর মাথায় আদুরে হাত বুলালো। ঠিক আছে বাবা, এখন ওঠো, এসো সবাই অজু করে নাও। ধর্মীয় পাঠ শেষে তুলি বেগম সবাইকে নিয়ে বের হলো পুরো রিসোর্টটা ঘুরে দেখতে। রিসোর্টটিতে রাতের অন্ধকারের সৌন্দর্য আরো দারুণ। মা, এখন না যাই, শীত শীত লাগছে তো। কিছু হবে না, ব্যাগ থেকে ওই যে নরম মকমলে চাদর বের করে দিলাম, ওটা রুদ্রর গায়ে জড়িয়ে নাও তো দেখি। পিহু, তুমিও নাও। শ্রেয়সীর কথা তুলি বেগম কানে তুললেন না, বরং বিপরীত পদ্ধতিতে দেখিয়ে দিলেন। ওই যে মেয়েরা, দাঁড়াও একটু। তুলি বেগম তার আত্মীয় খালার দরজায় নক করলেন। দরজা খুলে দিলেন তার খালা জুবুথুবু ভঙ্গিতে। খালা, বাইরে যাবেন নাকি একটু হাঁটতে? না রে তুলি, তোরাই যা, আমার আর সইবে না, এখন আমি একটু ঘুমাবো। যা তোরা যা। আরে কি ব্যাপার, শাওমি কোথায়? মেয়েটা একা একা বোর হচ্ছে নিশ্চয়। রুদ্ররা তো বেরিয়েছে বাইরে ঘুরতে, দেখি ওকে একটু ডাক দাও তো। সাইমি মন খারাপ করে শুয়েছিল খাটে। আরশা যাওয়ার আগেও তার সাথে এক চোট ঝগড়া করে গিয়েছে সামান্য একটা বিষয়। সাইমি আজ সমুদ্রে আরশাদের বদলে অন্যদের সঙ্গে কেন বেশি থেকেছে বলার সময় তো খুব বলতে পারো, আমায় কোনো অধিকার দেন না, আর দিতে চাইলে পালিয়ে পালিয়ে বেড়াও। সাইমি বোকা মানবকে কি করে বোঝাবে সবার মাঝে সে কি করে একা একা আরশাদের কাছে চলে যাবে? তবুও তো প্রথম ডুবটা সে আরশাদের হাত ধরে দিয়েছে নাকি? আরশাদের উত্তর, কেন রুদ্র শ্রেয়সী তো একা একা কতটা সময় অতিবাহিত করেছে, তুমি কেন পারবে না? এত এত কিছুর উত্তর সে কিভাবে দেবে? তাই রাগ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। যাক না যাক, যেখানে খুশি যাক। সে কি তেল দিতে যাবে? কখনোই না। তার নামও সাইমি। দরজায় হঠাৎ নখ পড়তেই অবাক হলো, ভাবলো আরশাদ হয়তো ফিরে এসেছে, তাই সে চঞ্চল ভঙ্গিতে দরজা খুলে দিল। কিন্তু দরজার ওপারে সকল মানবীদের মুখশ্রী দেখে সে থতমত খেয়ে গেল। কি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে হবে? বাইরে এসো, রুম আটকে, হাঁটতে যাব। তুলি বেগমের কথায় সাইমি কিছুটা সচকিত হলো। ভদ্র মেয়ের মতো সে বলল, আচ্ছা। আরে আরে, এই মেয়ে, এভাবে নয়, চাদর নিয়ে এসো, বাইরে তো হালকা ঠান্ডা রয়েছে, অক্টোবর মাস। সাইমি কোনো গরম বস্ত্র ছাড়াই বের হতে গেলে চিন্তিত ভঙ্গিতে বাধা দিলেন তুলি বেগম। তুলি বেগমের এমন আন্তরিকতার যত্নে আপ্লুত হলো অন্তিকা। ইস, এমন একটা মিষ্টি মা যদি সকলের থাকতো, তাহলে কারো জীবনে আর মায়ের অভাব বোধ হয় হতো না। 6 জন মানবী তাদের ছোট্ট ছোট্ট কদমে হেঁটে চলেছে রিসোর্টটির সুইমিং পুলের পাশ ঘিরে। ফিনফিনে বাতাস বইছে হালকা দোলে। চাঁদের আলো সঙ্গে রিসোর্টের কৃত্রিম আলোয় সুইমিং পুলের টলটলে সবুজ জল ঝলমল করছে, যেন মনে হচ্ছে কতগুলো ফেরি লাইট জ্বলছে ঠিক জলের নিচে দিয়ে। হাঁটতে হাঁটতে তারা জুড়ে দিয়েছে শত সহস্র গল্পের ভাণ্ডার। এই যে মেয়েরা, আর পারছি না, চলো ওখানে একটু বসি এবার। তুলি বেগম হাঁপিয়ে উঠে পাশে পাতানো কিছু বেঞ্চিতে বসে পড়লেন। এই জন্যই বলি মা, বেশি হাঁটাহাঁটি করো না, পরে তোমারই সমস্যা হবে। তুলি বেগম হেসে বললেন, আহ থাম না শ্রেয়সী, বোকা মেয়ে, সবসময় কি আর এমন সুযোগ আসে? যখন আসে কাজে লাগাতে ক্ষতি কি তাতে? আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস, মায়ের পাশে বস। তোরা সবাই আমার এক একটা মেয়ে, বুঝলি তো? মায়ের কাছে সব সময় সব কথা বলবি। ভালো কাজ করলে ভালো পরামর্শ দিতে চেষ্টা করব, আর খারাপ কাজ করলে বোঝাবো। কি আমাকে তোমরা সবাই মা ডাকতে পারবে না মেয়েরা? আহা কি আবদার! এমন করে কেউ মা হতে চাইলে কোন মেয়েটা পারবে তাকে ফিরিয়ে দিতে? আরও যদি হয় কেউ মায়ের ভালোবাসার কাঙ্গাল। মা, অন্তিকা সবার প্রথমে তুলি বেগমকে গিয়ে জাপটে জড়িয়ে ধরল। তার চক্ষুদয় হতে নির্গত হচ্ছে নোনা জলকণা। তুলি বেগমও তাকে পরম আদরে গ্রহণ করল, মাথায় হাত বুলিয়ে দিল। অন্তিকা মায়ের আদরে ছোট্ট বাচ্চাটি হয়ে গেল।
অন্তিকার বোধ হলো বোঝ হওয়ার পর এই প্রথম সে মায়ের গায়ের আদুরে গন্ধের স্বাদ অনুভব করলো। কত বছরের তৃষ্ণা বুকে নিয়ে একজন সন্তান মা ছাড়া থাকে, যার মা থেকেও নেই সে তো আরও ক্ষুধার্ত। সে তৃষ্ণা নিবারণের পথ খোঁজে সর্বদা। ওই যে আমার বাকি 4 মেয়ে দাঁড়িয়ে রয়েছে, কেমন মায়ের বুকে আসবে না? ওরা সবাই আলতোভাবে জড়িয়ে ধরল তুলি বেগমকে। তুলি বেগম সকলকে পরম মমতায় আগলে নিল বাহু ধরে। আজ তার মা হওয়ার কোল পরিপূর্ণ। এই যে তার 5টি মেয়ে হলো, তাতে কি তার ক্ষতি হলো? কখনো নয়, বরং তার মমতা স্নেহ করার মানুষ বাড়ল। জমিয়ে রাখা মার মাতৃসত্তার সকল মায়া মমতা স্নেহ ভালোবাসা সব উজাড় করে দেবে তার ছেলে মেয়েদের মাঝে। সময় গড়ালো, আরও কিছুটা সময় বেঞ্চিতে বসে আছে তুলি বেগম। তার কোলে মাথা রেখে শুয়ে আছে অন্তিকা। তার দু কাঁধে মাথা এলিয়ে আছে পিহু আর শ্রেয়সী। মুখোমুখি বেঞ্চিতে বসে আছে সাইমি ও অহনা। দীর্ঘদিন পর মায়ের কাঁধে মাথা রেখে শ্রেয়সী ডুবে গেল ভাবনার অতলে। জীবনটা কেমন করে পাল্টে গেল তার বলেছে কি তার সঙ্গে জড়িত সকলের জীবনেই তো কত কিছু ঘটে গেল। সাজানো গল্প এলোমেলো হয়ে গেল, কত ছন্দ ভঙ্গ হলো, নতুন করে নতুন উদ্যমে জোড়া লাগলো। জুলাই মাসের ঘন বর্ষার মাঝে হাজির হয়েছিল শ্রেয়সী ঢাকায়। সে প্রচণ্ড ঝড়ে পড়া বর্ষায় দেখা হলো তার প্রণয় পুরুষের সঙ্গে। তবুও সম্পূর্ণ অপরিচিতভাবে চেনা পরিচিত শহর ছেড়ে পাড়ি জমিয়েছিল দূর অজানায়। তার উপর কতটা নাটকীয় ছিল তার জার্নি। সবই ছিল এক মানবের প্ল্যানের কিছু অংশ, আর সেই মানবই হলো তার অর্ধাঙ্গ। কে জানতো জীবনের পাল্লাটা বদলে যাবে এমন করে, পাল্টে যাবে সময়ের খেলা। এখন অক্টোবর মাস, কত কিছু ঘটে গেল এই মাসে, তার ইয়ত্তা নেই। কত না জানা সত্য সামনে আসলো। পড়তে হলো ভয়ঙ্কর পরিস্থিতিতে মাত্র 3 মাস। মাত্র 3টি মাসের মাঝেই বদলে গেল সব কিছু। যার কেউ ছিল না নানা কাকা দাদা, অথচ সময়কালে সবাই হাজির হলো। শিশুকালের স্বামীর পরিচয় পাওয়া হলো, কিছু প্রণয়ের পরিণতিও পেল। সৃষ্টিকর্তার অদ্ভুত সব সৃষ্টি। কারো পক্ষে ভবিষ্যতের পরিস্থিতি ঠাউর করার উপায় নেই, শুধুমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত। সামনে আর কোন সত্যের মুখোমুখি হবে শ্রেয়সী জানে না, কিন্তু সে নিশ্চিত তার সামনে আরও অনেক সত্য উন্মোচিত হবে। কতগুলো প্রশ্নের দানা যে এখনো বেঁধে রয়েছে তার মনে, তার জবাব তো ওদের দিতেই হবে। দীর্ঘ নীরবতা পালনের পর মুখ খুললেন তুলি বেগম। কার কি দুঃখ আছে তোমাদের মনে? লুকানো সব দুঃখ উজাড় করে দাও দেখি মায়ের কাছে। সবার মুখেই তো দেখতে পাচ্ছি হতাশার ছাপ। কিসের এত দুঃখ তোদের, বল দেখিনি? মায়ের কথায় ভাবনার ছেদ ঘটল শ্রেয়সীর। তুলি বেগমের কথায় সাইমি প্রফুল্ল চিত্তে বলল, আমার কোনো দুঃখ নেই মা, শুধু তোমার ছেলেটাই একটু ঘাটতারা, সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করে। তা ঝগড়াটা কে শুরু করে শুনি? শুধু আমার ছেলের দোষ দিলে তো আর হবে না, আমার মেয়ের তো দোষ রয়েছে। কি যে বলো মা, আমি একটু ঝগড়া করতেই পারি। ও ছেলে মানুষ, সহ্য করবে, আমার সঙ্গে উল্টো কেন ঝগড়া করবে? সাইমির কথায় তুলি বেগম হাসলেন, বললেন, তাও ঠিক, কিন্তু আমার মা শোনো, ছেলে মানুষ হলো উত্তাপ কয়লার মতো, ফুঁ দিলে তো তা জ্বলবেই, কিন্তু পানি দিলে ধোঁয়া হয়ে তা আগুন ধীরে ধীরে নিভে যাবে। এখন তুমি যদি আশাদকে উস্কানিমূলক বার্তা দাও, তাহলে সে তো জ্বলবেই। তাই তুমি হবে পানির মতো, সব সময় তাকে জল দিয়ে নিভিয়ে রাখবে, বুঝলে? সাইমি বোঝার মতো মাথা দোলালো। অন্তিকা কোলের মাঝে থেকেই বলে উঠল, আমাকে কিছু জিজ্ঞেস করো না মা, আমার দুঃখ আমার মন চাইলে একান্তেই তোমাকে বলবো। আচ্ছা বেশ, বলিও। শ্রেয়সী তার মুখ খুলল না, আর না বলল কোনো কথা। তার তো কোনো দুঃখ নেই, তার সব বোঝাপড়া রুদ্রর সঙ্গে, আর সেটা সময় হলে সে ঠিক বুঝে নেবে। পিহু তুলি বেগমকে আরও একটু গভীরভাবে জড়িয়ে ধরলো, বলল, আমার তো কোনো দুঃখ নেই, আমার একটা মায়ের অভাব ছিল, কিন্তু তুমি তো তা পূরণ করে দিয়েছো মা, আমার আর কিসের দুঃখ বলো? তুলি বেগম স্পষ্ট বুঝতে পারলেন একজন তরুণীর মা হারানো কতটা যন্ত্রণার। মা ছাড়া একজন শিশু কিভাবে কোন পরিস্থিতি ছোট থেকে বড় হয়, কতটা পীড়া দেয় সেই বেদনা তিনি নিজেও তো মা হারা। আজ প্রায় 30টা বছর হতে চলল তার মা থেকেও নেই, কিন্তু তিনি পিহুকে তো সেই কষ্ট ভোগ করতে দেবেন না। শুভ্রতা তার বান্ধবী, কিন্তু বোনের চেয়ে কম ছিল না। তিনি নিজের সর্বস্ব নিংড়িয়ে পিহুকে মায়ের ভালোবাসা দেবেন।
পৃথিবীর বুকে চাঁদ উঠেছে অর্ধচন্ডাকৃতির, তার আলোয় আলোকিত হয়েছে কক্সবাজারের রাস্তাঘাট। রুদ্র, আরশাদ, সঞ্জয়, পিয়ম, আরুষ, রাহুল বের হয়েছিল কক্সবাজারে প্রকৃতি বিলাস করতে। ফিনফিনে শীতল হাওয়া বইছে চমৎকার, যেন কারো দুঃখিত মন ঠান্ডা করে দিতে পারবে এই মুহূর্তেই তার শীতলতায়। আরুষ রাহুলকে প্রশ্ন করলো, কি গো, হ্যাঁ তোমার আর একটা বন্ধু কই? এমন সারাক্ষণ বই পড়তে পড়তে তো যে পাগল হয়ে যাবে, মাথা তার ছিঁড়ে যাবে, আইনস্টাইনের মতো ঝোলা ঝোলা চুল হবে, শেষে না তাকে পাগলা কাগজে ভর্তি করতে হয়। রাহুল কথার প্রত্যুত্তর করলো একই ভঙ্গিতে। বিভিন্ন গল্পে হাঁটা চালিয়ে গেল তারা। আরশাদ, তোমার ওয়াইফ নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করে আছে। তাছাড়া বউয়ের সঙ্গে তর্ক করা হচ্ছে পৃথিবীর সব থেকে লস প্রজেক্ট, বুঝলে তো? সব ঝামেলা মিটিয়ে নিবে। এসব কিন্তু সুব্রত মহলে মোটেও চলবে না। অনেকের মতো ধমকাধমকি একদম চলবে না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিল ওরা। সকলেই টুকটাক কথা বলছে, রুদ্র শুধু শুনেছে এতটা সময়। কিন্তু হঠাৎ করে শীতল কণ্ঠের আদেশমূলক কটাক্ষ বাক্যে দারুণ তাজ্জব বনে গেল উপস্থিত সকলে। তাদের চলন্ত পা থেমে গেল চট করেই। আরশাদ অবাক হয়ে তাকিয়ে আছে তার স্যারের দিকে। সে জানলো কিভাবে যে আরশাদ সাইমির সঙ্গে তর্ক করেছে। তাছাড়া রুদ্রকে বিয়ের পর বউ পাগল হয়ে গেল। বউ নিয়ে বর্তমানে তার এত বিশ্লেষণ আশ্চর্য। রুদ্রর কটাক্ষযুক্ত বাক্য শুনে পিয়ম অদ্ভুত চোখ করে ভ্রু উঁচিয়ে রুদ্রর দিকে চাইল। তার স্পষ্ট মনে হলো শেষের লাইনটা তাকে উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে খুব সাবধানে, এবং নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে তার বোনকে যে সে মাঝে মাঝে ধমকাতো তারই শোধ নিচ্ছে শালা। পিয়মের চতুর মস্তিষ্ক পুরো কাহিনী বুঝতেই 2 মিনিট সময় লাগলো হয়তো। সুব্রতা মহলার বুকে ধমকা ধমকি করা যাবে না তা তো বুঝতে পারলাম, কিন্তু ভাই তুমি যে কয়েকদিন আগে ভাবিকে কেন যে ধমকালে, উফ, কেন কেন বলো তো? আরুষের এহেন প্রশ্নে রুদ্র প্রথমবার এমন অপ্রস্তুত হলো। থতমত খেয়ে চোখ গরম করে ওর দিকে তাকালো। তাতে আরুষ শয়তানি হেসে বলল, আমার দিকে অন্যভাবে তাকিয়ে লাভ নেই ভাই, আমি নিজ চোখে যা দেখেছি সেটাই তো বললাম, তাই না? কি বলো তোমরা? পিয়ম মোক্ষম সুযোগ পেল যেন তাকে পিঞ্চ মারা, তাই না? হ্যাঁ তাই তো, তুই নিজে নিয়ম দিয়ে যদি সেটা ভঙ্গ করিস অন্যরা মানবে কিভাবে বল? রুদ্র পিয়মের মতিগতি বুঝে ভ্রু কুচকে তাকিয়ে থেকে প্রত্যুত্তর করল, সেটা আরো আগেকার কথা, অতীতে সেটা হারিয়ে গিয়েছে। আজ হতে এই মুহূর্ত থেকে এই নিয়ম। তোর আর কোনো সমস্যা পিয়ম? না, কোনো সমস্যা নেই, তবে তোরটা যেমন অতীত তেমনি আরশাদেরটাও অতীত, এমনকি অন্য সবারটাও। চতুরতার সাথে নিজ বিষয়কেও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে ভুলল না পিয়ম। ফিনফিনে হিমেল হাওয়ায় ছাদে থাকা প্রত্যেকটা গাছের পাতার অবস্থা টালমাটাল। ঠিক যেমন একজন ব্যক্তি মদ খাওয়ার পর তা মাতাল হয়ে এলোমেলো হাঁটে, তেমনই বাইরে থেকে এসে রুমে আর যেতে ইচ্ছে হয়নি আরুষের। সোজা উঠে এসেছে ছাদে। বর্তমানে ছাদে থাকা একটি চেয়ারেই অবস্থান তার। হাতে জ্বলন্ত সিগারেট, ফর্সা হাতের আঙ্গুলের ফাঁক গলিয়ে মুখে তুলছে তা। গভীর আকাশের দিকে মুখ তার, সেদিকেই তাক করে গরম ধোঁয়া উড়িয়ে দিচ্ছে শান্ত ভঙ্গিতে। বাতাসের সঙ্গে তা বিলীন হয়ে যাচ্ছে মুহূর্তেই। একজন মানুষের জীবনের সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বুকের মাঝে হাজারো পীড়া নিয়ে সকলের সামনে সুখে থাকার নাটক করা। এই যেমন আরুষ প্রতিনিয়ত করেই যাচ্ছে, দেখাচ্ছে মিছে ভং। তবে একটা কথা সত্য, সে যখন অন্তিকার সাথে থাকে তখন তার কষ্টগুলো অনুভূত হয় না। কি করে এই কার্য সাধন হয় তা আরুষের জানা নেই। আরুষ নিস্তব্ধ আকাশকে ফিসফিস করে জিজ্ঞেস করে, কিসের এত পীড়া আমার বলো তো আকাশ? আরুষ বাতাসের দাপটকে জিজ্ঞেস করে, কিসের এত দুঃখ আমার বলো তো বাতাস? আসলে মানুষ অতি দুঃখে থাকলে নিরালয়ে সে তার মাঝের শিশু সুলভ আচরণটা ফুটিয়ে তুলতে চায়, তার মাধ্যমে কষ্টগুলোকে উজাড় করে দিতে চায়। আরুষ চেয়ার থেকে উঠল, একদম ছাদের কর্নারে এসে দাঁড়ালো। নিচে তাকালে দেখতে পেল আবছা আলোয় সুইমিং পুলের পাশে কিছু মানবীর উপস্থিতি। নিশ্চয়ই অন্তিকারও সেখানে অবস্থান রয়েছে। ওভাবে দাঁড়িয়ে আরও একটি সিগারেট ধরালো আরুষ। ক্ষণে ক্ষণে ছেড়ে দিচ্ছে তার ধোঁয়া। সব ভালোবাসায় যে প্রাপ্তি লাভ করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, রব তোমার জন্য অবশ্যই এর থেকে উত্তম কিছু ব্যবস্থা করে রেখেছেন। আরুষও না হয় করবে একটু অপেক্ষা এবং ধৈর্য ধারণ, ক্ষতি কি তাতে? কিছুক্ষণ আগেই তুলি বেগম সকলকে নিয়ে যার যার রুমে ফেরত দিয়েছে।
অনেক হয়েছে হাঁটাহাঁটি রিসোর্টে দেখা। এর মাঝে পিহু আর্জি জানালো সে একা আরও কিছুটা সময় এখানে বসে কাটাতে চায়। তার আর্জি মেনেই নিলেন তুলি বেগম, কিন্তু আদেশ দিলেন বেশি সময় না থাকার। বেঞ্চের পিছনের দিকে নিজের পিঠ ঠেকিয়ে শূন্য আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে পিহু। মস্তিষ্কে চলছে তার হাজারো ভাবনা, জল্পনা কল্পনা। তাদের টিমে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সেটা বড় বিষয় নয়। ফ্যাক্ট হচ্ছে সমস্যাগুলো সৃষ্টি করেছে কে। সমস্যা ততটা গুরুতর নয়। কেউ চাইছে তাদের হোয়াইট স্ন্যাক্স টিমটাকে প্রকাশ্যে আনতে, যেহেতু তারা এই কাজগুলো সবার আড়ালে করে থাকে এবং এতে তাদের সুবিধাও হয় কাজে। কিন্তু কোনো ব্যক্তি কেন চাইবে হঠাৎ তাদের প্রকাশ্যে আনতে? যখন একজন পাপীর শাস্তি পিহু নিজে হাতে দিতে পারে, তার আনন্দ হয়, সুখ সুখ অনুভূত হয় খুব করে। মনে হয় এই তো এভাবেই সে তার বাবা মার কাছাকাছি চলে যাচ্ছে। হয়তো তার ভীষণ খুশি হচ্ছে। সাইমি রুমে এসে চুপচাপ বসে আছে তুলি বেগম, অর্থাৎ তার নতুন মায়ের কথা খানা ভাবছে তাকে। দরজায় ঠক ঠক শব্দ হলো। এবারে সাইমি নিশ্চিত আরশাদ এসেছে। সে রুমের দরজা খুলে দিল হাসি মুখে। সাইমিকে এমন শান্ত দেখে কিছুটা ভরকালো আরশাদ। সে তো ভেবেছিল সাইমি অগ্নিমূর্তি ধারণ করে থাকবে তার উপর। আরশাদ নিজেও শান্ত ভঙ্গিতে কিছু না বলেই ওয়াশরুমে প্রবেশ করলো ফ্রেশ হতে। সাইমি তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মানবের ভাবগতি পরোক্ষ করলো। আরশাদ ওয়াশরুম হতে বের হয়ে চুপচাপ বিছানায় বসলো। কেউ কি এক গ্লাস পানি খাওয়াতে পারো? সাইমি চট করে আরশাদের দিকে পানি গ্লাস এগিয়ে দিল। মনে হলো বোধহয় আগে থেকে তার জন্য গ্লাসে পানি ঢালা ছিল। আরশাদ অবাক দৃষ্টিতেই তা হাতে নিয়ে পান করলো। সে তো ভেবেছিল সাইমি এই কথার বিপরীতে আরেক দফা কথা শোনাবে, কিন্তু হলো তার বিপরীত। আরশাদের তখনকার ব্যবহারে সে অনুতপ্ত হলো। সরি। দুজন মানবীর একই সময়ে এই শব্দলাপে দুজন দুজনের দিকে চাইল। দুজনের চোখেই কারণ জানার কৌতূহল। সাইমি আমতা আমতা করে বলল, আসলে তখন আপনার সঙ্গে আমার তর্ক করা ঠিক হয়নি, সো। আরশাদ প্রত্যুত্তর করলো, না ঠিক আছে, আমারও তখন তোমাকে ভুল বোঝার জন্য সরি। আসলে মানুষ্য জীবনের সম্পর্কটা এমনই। দুজন কাপল যখন একসঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু দুজনের একজনও যদি চুপ থেকে পরিস্থিতিটা হজম করতে পারে, তাহলে সম্পর্কের মাঝে কোনো হাঙ্গামা প্রবেশের পথ স্থির হয়ে রয়। অক্টোবরের শীতল আবহাওয়া যেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। জলবায়ু কি বদলাতে শুরু করলো। বছর দুয়েক পূর্বে নভেম্বরের শেষের দিকেও শীত ছিল হালকা মেঘের মতো, আর এখন তো দেখছি অক্টোবর পড়তেই শুরু করেছে কুয়াশা আচ্ছন্ন শীতলতা। হয়তো স্থান পরিবর্তনে তারা তীব্রতা বেড়েছে। ভারী ঠান্ডা আবহাওয়ায় পিহুর পক্ষে আর বাহিরে বসে থাকা সম্ভব হলো না। সে চলল নিজ কক্ষের উদ্দেশ্যে। পথিমধ্যে কেউ পিহুর হাত টেনে ধরল। ভরকালো না পিহু, বরং পরিচিত সুবাসের বদলতে মস্তিষ্কে উত্তেজনাকে থামালো সহসাই। উন্মাদ পুরুষটি ফাঁকা করিডোরে এনে দেয়ালের সঙ্গে চেপে ধরল পিহুকে। পিহু ভাবলেশীন, কিন্তু তার এই ন্যাসহীনতা পছন্দসই হলো না পুরুষটির। আমার দিকে তাকা, মুখ ঘুরিয়ে রেখেছিস কেন? আমার প্রশ্নের জবাব চাই। পিয়মের কণ্ঠস্বরে নীরব তেজ বিদ্যমান, তবুও পিহু শান্ত। কোন প্রশ্নের জবাব চান পিয়ম ভাই? প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিচ্ছি। পিহুর এমন শান্ত জবাবে পিয়ম আরও ক্ষিপ্ত হলো। বেয়াদব মেয়েটাকে বলে কি কোনো প্রশ্নের জবাব চাই? তাকে যে এতগুলো দিন যাবৎ অবহেলা করেছে, তার সাথে কথা না বলে রীতিমতো অন্যায় করেছে। তার কল ধরছে না, এসব প্রশ্নের জবাব দেবে না। এসব প্রশ্ন তো ওর অজানা থাকার কথা নয়, অথচ মেয়েটা এই মুহূর্তে ভীষণ ভান করছে। কোন প্রশ্ন, তাই না? কোন প্রশ্ন? তাহলে বল, আমাকে কেন ইগনোর করছিস? আমার কল মেসেজের রিপ্লাই কেন দিচ্ছিস না? সমস্যা কোথায় বল? আমি তো আপনাকে ইগনোর করছি না পিয়ম ভাই। এই যে এখনো আপনার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে ইগনোর কিভাবে করলাম বলুন? এখন আপনার যদি মনে হয় ইগনোর, আমার তো কিছু করার নেই, তাই না? আর আপনি আমার এত কাছাকাছি দাঁড়িয়েছেন কেন? দূরে সরে দাঁড়ান আমার থেকে, এক্ষুনি। কেন দূরে কেন সরবো? পিয়ম তার বলিষ্ঠ এক হাতের সাহায্যে পিহুর কোমর পেঁচিয়ে ধরল। হবু বউ তুই আমার, এখন তো দূরে সরার প্রশ্নে ওঠে না। তাছাড়া আমার প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব কিন্তু আমি এখনো পাইনি। পিয়মের কথায় পিহু ঠোঁট উল্টালো। অনুভূতিতে কাহিল হয়েও সে তা প্রকাশ করতে অনিচ্ছুক। জবাব তো দিলই না, বরং উল্টো প্রশ্নের বান তার দিকে ছুড়ে দিল। কে আপনার হবু বউ? তুই। পিয়মের কথায় পিহু উচ্চ শব্দে হাসলো, অতঃপর চিবিয়ে চিবিয়ে বলল, শুনুন মিস্টার সিআইডি অফিসার পিয়ম, আমি আপনাকে বিবাহ করছি না, শুনেছেন? কান খুলে শুনে রাখুন, আবার বলছি, আমি আপনাকে বিয়ে করব না।
পিয়ম বিস্ফোরিত চোখে পিহুর মুখের দিকে তাকিয়ে সে কি বোকা বনে গেল। তার মনে হচ্ছে সে মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবে। কি বলছে কি পিহু? কথার তাড়নায় পিয়মের বাঁধন ঢিলে হতে পিহু জোর প্রয়োগ করে ধাক্কা দিয়ে নিজেকে পিয়মের বাহু বন্ধন হতে ছাড়িয়ে নিজের রুমের দিকে রওনা হলো মুহূর্তেই। পিয়ম তার যাওয়ার দিকে তাকিয়ে হতবম্ব হয়ে রইল। কোন পাপের শাস্তি দিচ্ছে পিহু তাকে? এই শেষ সময় এসে পিহু কি করে বলতে পারে সে বিয়ে করবে না? আচ্ছা পিহু তো তাকে তার থেকেও বেশি ভালোবাসতো, তাহলে এখন কি বলে গেল পিহু এটা? পিয়মের মাথা খারাপ হয়ে যাচ্ছে। পিহু রুমে ঢোকার আগে দেখে রাহুল, আরাফাত, অন্তিকা আর রাহুল বসে দাঁড়িয়ে আছে রিসোর্টের খোলামেলা বারান্দায়। সে নিজেও গিয়ে দাঁড়ালো ওদের দিকে। ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে তোদের কি গল্প করা হচ্ছে শুনি? পিহুর প্রশ্নে রাহুল তামাশা করে আফসোসের স্বরে বলল, কি আর বলবো, তোরা তো জিতে গেলি রে। একজন বিবাহ করিতেছেন সুপারস্টারকে, অপরজন সিআইডি অফিসারকে। ক্যা বাত হ্যাঁ, আমাদের ফাটা কপাল। যদি একখান নায়িকাকে বিয়ে করতে পারতাম, ইস, ভেবে গায়ে শিহরণ দেয় রে। বোঝ তাহলে বিয়ের পর কি হবে? কিছুই হবে না। তোদের কোন নায়িকা বিয়ে করবে রে? যে না তোদের কায়া, আবার বিয়ে করবে নায়িকা। শখ আছে রে তোদের বড্ড। পিছন থেকে এগিয়ে আসতে আসতে সাইমি প্রত্যুত্তর করলো। ওর কথায় রাহুল বিরক্ত নিয়ে তাকালো। এই, তুই সবসময় কথার মাঝে বাগড়া দিবি না তো, ফিলিংসের 12টা বাজিয়ে দিলি। এই, তোর স্বামীকে রুমে রেখে বের হতে কে বলছে তোকে? তুই থাকবি এখন তোর স্বামীর নিচে চাপা পড়ে। ঠান্ডায় কেন চাপা পড়তে আসছোস? এই তো 2 দিন পর প্রেয়সী আর পিহু। শয়তানি হাসি দিল রাহুল। তাই না দোস্ত? সাইমি ঘুষি মারলো ওর বাহুতে। থাম অশুভ পোলা। সত্যি বললে তো এখন থামই। আচ্ছা ঠান্ডা পড়েছে, রুমে যা। তোরা সবাই আমার মাথা ধরেছে। অন্তিকার কথায় সায় মেলালো আরাফাতও। রাহুল যাওয়ার আগে সাইমির কানে কানে বলল, বেস্ট অফ লাক। তোরে তো। রাহুলকে আর পায়কে তখনই সাইমির মনে পড়ল আরশাদের গতদিনের করা কাজের কথা। মুহূর্তে লজ্জায় রক্তিম হলো, তাল পেল দুখানা। প্রচণ্ড চটে গিয়ে পিয়ম রুদ্রের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজায় কয়েকবার করাঘাত করে সত্ত্বেও দরজা খুলছে না। প্রায় 5 মিনিট পর রুদ্র দরজা খুলে দিল। পিয়ম তেড়ে গেল তার দিকে। কি পেয়েছে কি তোর বোন? সে বলছে আমায় বিয়ে করবে না। এটা কোনো কথার মতো কথা হলো? বল, উত্তর দে। এমনটা কেন বলো পিহু, বল। রুদ্র ভাবলেশীন। বলেছে যখন বিয়ে করবে না তো করবে না। পিয়ম হতভম্ব। এরা ভাই বোন দুটোই এক। কাউকে কিচ্ছু বুঝিয়ে লাভ নেই। এতটা সিরিয়াস বিষয় এরা ভাই বোন কি করে এতটা নির্বিকার থাকতে পারে? পিয়মের বুঝে আসে না। কোনো একটা ঘটনায় মানুষ এতটা নির্বিকার কি করে থাকতে পারে সে বুঝে পায় না। মানুষের তো সামান্য হলেও মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়, এদের তো তাও হয় না। পিয়ম এক পলক রুদ্রর দিকে পুনরায় চেয়ে যেভাবে এসেছিল সেভাবেই আবার প্রচণ্ড শব্দ করে দরজা লাগিয়ে বেরিয়ে গেল। রুদ্র 1 মিনিট শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। তারপর পুনরায় নিজ কাজে মগ্ন হলো, যেন এটা খুব স্বাভাবিক কোনো বিষয় ছিল। রাত গভীর হলে রুদ্র তার নিজস্ব কাজ বন্ধ রাখলো। ফোন লাগালো কাউকে, খোঁজ নিল আনিস শেখের। অতঃপর নিঃশব্দে এগোলো ব্যালকনির দিকে। ব্যালকনির রেলিং ধরে ওই মাথার উপরে থাকা শূন্য আকাশের দিকে তাকিয়ে নিজ আখি যুগল মেলে তাকিয়ে রইল রুদ্র। পুরো ফাঁকা আকাশ, কিচ্ছু নেই তাতে। ওই যে দেখা যাচ্ছে চাঁদ, নক্ষত্র, এগুলোও তো তার সম্পত্তি নয়। আসলে এই পৃথিবীর কোনো কিছুই কারো সম্পত্তি নয়। এসেছি একা, যাব একা। রাত যত গভীর হয় রুদ্রর স্মরণে তত গাঢ় হয় তার মা শুভ্রতার মুখখানা। ইচ্ছে করে একটু ছুঁয়ে দিতে মায়ের মুখশ্রীখানা। হায় আফসোস, তা যে আর কোনোভাবেই সম্ভব নয়। রাত যত গাঢ় হয় কিছু কিছু মানুষের মস্তিষ্কের ভাবনা ততই প্রগাঢ় হয়। আবার কিছু মানুষ আছে যারা স্বভাবতই আরাম প্রিয়। গভীর রাতের অন্ধকারে মোড়ানো মুহূর্তটুকু তারা উপভোগ করতে পারে না। ঘুমে তাদের মস্তিষ্ক থাকে তখন শূন্যতায় মোড়া। কিন্তু যে মানুষগুলো গভীর ভাবনায় মত্ত হয় তারা কিন্তু মত্ত হতে চায় না ভাবনায়। তারাও চায় একটু শান্তির ঘুম দিতে। কিন্তু ওই যে শরীরের প্রতিটা কোষ সেই চাওয়া যে পূর্ণ করে না তাদের। পূর্ণ না করার কারণও আছে বটে, অতীত ছোট্ট একটা শব্দ। কিন্তু কিছু কিছু অতীত মানুষকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। এই যেমন আনিস শেখ আজ 27টা দিন যাবৎ ওই
অন্ধকারবদ্ধ কক্ষে রয়েছে, নির্যাতন করা হচ্ছে তাকে গভীরভাবে। প্রতিটা আঘাতের চিহ্ন তাকে মনে করিয়ে দেয় অতীতের করা পাপের কথা। ক্ষতের প্রতিটা দহন কলিজা ফেরে বেরিয়ে আসতে চায়। তার পাপের সাম্রাজ্য আজ ধ্বংসস্তূপ। কি হলো এই পাপের পিছনে দড়িয়ে? আনিস শেখের আজ চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, কেন কেন মন আমাকে এতটা নিষ্ঠুর বানালে? কেন ইমতিয়াজ আর ইলিয়াসের মতো স্বাভাবিক জীবন পেলাম না? পুনরায় হিংস্র হয়ে উঠে আনিস শেখের প্রতিহিংসার মস্তিষ্ক। শেষ করে দিতে ইচ্ছে করে সব কাটাকে, কিন্তু সে শক্তিই তো সে জোগাতে পারছে না। কতগুলো দিন সে ঠিকভাবে 1 ঘন্টা ঘুমিয়েছে কিনা সন্দেহ। চেয়ারে বসে কি আর ঘুমানো যায়? তার ফর্সা চেহারায় চোখের নিচে কালি জমে কাহিল। আহারে জীবন, পুরো একটা শহরে রাজ করা ব্যক্তি এখন সামান্য চেয়ার টপকাতে পারছে না। পারবে কি করে? তার জন্য তো শরীরে বল প্রয়োজন, আর বল তৈরির জন্য খাবার প্রয়োজন। কিন্তু খাবার কই? তা নেই তো। আর হয়তো 3টে দিন, তারপরই তাকে ভর্তি করা হবে হসপিটালে। ততদিনই তার জ্ঞান থাকবে কিনা, বেঁচে থাকবে কিনা তার জানা নেই। তার মনে হচ্ছে বাদ বাকি কিছুক্ষণের মাঝেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সকলের যাওয়ার পরও সাইমি আরও কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলো। ঘড়ির কাঁটা প্রায় 12টার। ঘরে পৌঁছালো সাইমি, চুপিসারে রুমে ঢুকলো। সোফার দিকে যেতেই নিলেই কর্ণে আসে আরশাদের কণ্ঠস্বর, এই মেয়ে, এদিকে এসো। সাইমি এদিক ওদিক তাকিয়ে চুপচাপ এগিয়ে এলো বিছানার কাছে। ওদিকে কোথায় যাচ্ছিলে? বিছানা তো এখানে, ওখানে নয়। কই, কোথাও না তো। এই তো বিছানায় আসছিলাম তো, ভুল দেখেছেন আপনি। সাইমি আমতা আমতা করে কথাগুলো বলতে বলতেই বিছানায় মাঝে কোল বালিশখানা রেখে একপাশ হয়ে শুয়ে চোখ খিচে নিল, কিন্তু আরশাদ তো তা হতে দিল না। মাঝ হতে কোল বালিশখানা নিয়ে ঝুড়ে ফেলল দূরে। মুহূর্তে সাইমির নরম কোমল কোমরখানা আয়ত্তে নিয়ে নিল আরশাদ। মানবীর দেহখানা মিশিয়ে নিল নিজ বক্ষের সহিত। কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে বলল, কাছে এলে পালাতে চাও কেন মেয়ে? দূরে সরলে তো পুনরায় কাছে চাও কেন মেয়ে? তোমার এই অভিব্যক্তি? সাইমি চোখ খিচে রইল। তার বুকের ধুকপুকানি বেড়ে চলেছে ক্রমেই। সব সময় মুখে বলি ফুটলেও আরশাদের সংস্পর্শে সমস্ত বলি ফুরায় সাইমির। আরশাদ চুমু খেল সাইনির বাম গালে, আদরের স্বরে বলল, সায়ু। কোমরে চাপ প্রয়োগ করে আরশাদ ওকে ঘুরিয়ে নিল নিজের দিকে। আরশাদ সাইমির কানে কিছু বলল। সাইমি মাথা নাড়ল। সে এখন চায় না। আরশাদ তার সোনার পাত্র নয়। পুরুষ মানুষের বারবার নিজেকে ফিরিয়ে নেওয়াটা বড় দায়। আরশাদ আক্রোশে সাইমির থুতনি চেপে ধরে মিলিত করে অধৈর্য যুগল। গতবার সার পেলেও এবার সার পাচ্ছ না মেয়ে তুমি। সাইমির হৃদস্পন্দন বিট করছে আরও দ্রুত গতিতে। তার বোধ হচ্ছে সে নিঃশেষ হতে যাচ্ছে। সে নিজেও তো চায় আরশাদের আরও কাছে যেতে, তার অস্তিত্বের সঙ্গে বিলীন হতে, যেখানে থাকবে না কোনো গোপনীয়তা, থাকবে না কোনো লুকানো অভিপ্রাস। পবিত্র মিলনের জ্বালাময়ী সুখে দিশেহারা সাইমি, সেই সঙ্গে দিশেহারা হয়ে ছুটে চলেছে দুষ্টু বাতাসের দল। দিনটি মঙ্গলবার। গতকালের মতো আজও যেন সমুদ্রের মায়া তাদের হাতছানি দিয়ে ঢাকছে। কিন্তু আজ যে তারা সমুদ্রে যাচ্ছে না, শহর ঘুরে দেখবে, কক্সবাজারের পোশাক কিনবে, বিভিন্ন খাবারের টেস্ট চেক করবে। অর্থাৎ আজ মূল ঘোরাঘুরি হচ্ছে কেনাকাটা, খাবার দাবার সংলগ্ন। সঙ্গে দেখবে কক্সবাজারের প্রকৃতিকে, উপভোগ করবে সারাদিনের সমস্ত জার্নি। দেখতে দেখতে সারাটা দিন কিভাবে কেটে গিয়ে পশ্চিমে সূর্যটা ডুবতে বসেছে তার খেয়াল ছিল না কারোরই। সারাদিন হেঁটে জিনিসপত্র কিনে শ্রেয়সী ক্লান্ত, প্রায় 1 ফোঁটা বল নেই যেন। শুধু সে কেন, সবারই একই অবস্থা। যার যেটা পছন্দ হয়েছে সমস্ত কিছু টুপ করে ব্যাগে পুরে নিয়েছে। প্রত্যেকের ব্যাগে শাড়ি, মালায় দুল, চাকমা পোশাক, চুড়ি ইত্যাদি ইত্যাদিতে ভরপুর। কক্সবাজারের চাকমাদের আদি বসতি গড়ে উঠেছে। ভাগ্যিস এখন ওদের কোনো উৎসব বর্তমানে নেই, তাহলে জীবনে প্রথম চাকমাদের উৎসব দেখার আশায় পীড়া দিত মন। শ্রেয়সী ভেবে পায় না তারা এত কিছু কিনলো কিভাবে। তারা যে এখানকার মানুষের সংস্কৃতি এতটা পছন্দ হবে সে ভাবতেই পারেনি। ভারী আশ্চর্য এখন তার কাছে মনে হচ্ছে ঢাকা ফিরে না গিয়ে সে এখানেই থেকে যাক। ভিন্ন স্বাদের খাবারগুলোতেও ছিল চমৎকার টেস্ট। সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রাম নিয়ে ওরা সকলে বসেছিল গার্ডেন এরিয়ায়। তাদের মধ্যে শুধু রুজু আর আরশাদ নিখোঁজ। কোথায় লাপাত্তা হয়েছে তারা কেউ ঠাওর করতে পারছে না, আপাতত কেউ চাইছেও না। আসরে হাসি মজা সবই হচ্ছে পুরো দমে, কারণ বশত হঠাৎ সামনে কিছু ব্যক্তির অবয়বে হাসি মজার আসরে কিছুটা ভাটা পড়ল। রুদ্র এবং আরশাদ এই মুহূর্তে ইমতিয়াজ মির্জাকে নিয়ে উপস্থিত হয়েছে সকলের সামনে। কক্সবাজারের এয়ারপোর্ট থেকে তারা সোজা এখানে এসেছে। শ্রেয়সী চেপে ধরল তার পাশে বসা
বসায়নরত অহনার পেল ভাতখানা, করুণ চোখে চাইল তার বোনের দিকে। ইমতিয়াজ মির্জার এতদিন পর আগমনে সকলেই তার সঙ্গে টুকটাক কুশল বিনিময় করলো, কিন্তু নিজ জায়গা হতে নড়ল না শ্রেয়সী, আর না অহনাকে যেতে দিল। বাবার ভালোবাসা পেতে মানবীর মন বেহায়া, কিন্তু ওই যে একটা দূরত্বের দেওয়া যে সৃষ্টি হয়েছে সেটা ভাঙা যে সহজ নয়। অহনা শ্রেয়সীকে রুমে যেতে জোর খাটালেও সে নড়ল না এক চুল পরিমাণ। উল্টো সকলে চলে গেলেও অহনাকে সে নিজের পাশে বসিয়ে রাখল। আমার তোর থেকে কিছু প্রশ্নের জবাব চাই আপাই। প্রশ্নগুলো এতদিন সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। ভারী কণ্ঠে শ্রেয়সী বলল কথাগুলো। অহনা তাকালো বোনের দিকে গভীর চোখে। এইবারে সে ঘুরে বসলো বোনের দিকে। কিছুক্ষণ শান্ত চোখে শ্রেয়সীর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো তার ভাবভঙ্গি, কিন্তু বর্তমানে শ্রেয়সীর গম্ভীর ভারী মুখের আদল হতে কিছুই ঠাওর করতে পারল না অহনা। অতঃপর বলল, কি প্রশ্ন? কি জানতে চাস তুই? ইমতিয়াজ চৌধুরী ইয়াজুলের অতীত সম্পর্কে কতটুকু জানিস তুই আপাই? মিথ্যা বলিস না যে কিছু জানিস না। আমি সেদিন তোকে আর দুলাভাইকে এই বিষয়ে কথা কাটাকাটি করতে শুনেছি। শ্রেয়সী যে এমন একটা প্রশ্ন তাকে করতে পারে তার ধারণা অহনার পূর্বেই ছিল। ইমতিয়াজ মির্জা ইয়াজুল অর্থাৎ বাবা, তাই তো? রুদ্রর আপন চাচা সে। আমি তার বিষয়ে সবই জানি। অহনার অর্ধেক কথার মাঝেই থামিয়ে দেয় তাকে শ্রেয়সী। আমার প্রশ্ন এটা নয় আপাই। আমার প্রশ্ন তুই জানলি কি করে? তুই তো দেশে ছিলিস না। দুলাভাই রুদ্রর বন্ধু বুঝলাম, কিন্তু দুলাভাই এগুলো কিভাবে জানবে? রুদ্রকে আমি আগ থেকেই চিনতাম শ্রেয়সী। অহনার কথায় শ্রেয়সী আশ্চর্য হলো, বড় প্রশ্নবোধক চাহনিতে চাইল অহনার দিকে। আপাই, তুই ঠিক আছিস তো? কি সব বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তুই রুদ্রকে চিনিস? হ্যাঁ, চিনতেই পারিস, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় না হয় ইনঅ্যাক্টিভ ছিলাম, তাই রুদ্রকে চিনতাম না। কিন্তু তুই তো পুরো দমে অ্যাক্টিভ ছিলিস, চিনতেই পারিস। সোশ্যাল মিডিয়ায় নয় শ্রেয়সী, আমি রুদ্রকে বাস্তবে আরো কাছ থেকেই চিনি। ইনফ্যাক্ট রুদ্রর মাধ্যমে তো আমি সঞ্জয়কে পেয়েছি আমার জীবনে। শ্রেয়সীর জানপরনায় অবাক হচ্ছে শুধু। কি সব বলছে তার আপাই? সঞ্জয় দুলাভাই তো বাবার পছন্দ করা পাত্র ছিল, তাহলে আপা তাকে রুদ্রর মাধ্যমে কিভাবে পেল? আবার কোন নতুন কাহিনী শুনতে চলেছে শ্রেয়সী? এক জীবনে আর কত কি শুনবে সে? তার নারী সত্তা অজানা ভয়ে হাহাকার করে ওঠে। এরপর অহনার বলা প্রতিটা কথা বাক্যবাণে শ্রেয়সী নতুন করে শ্বাস আটকে দিল। একটা মানুষ এতটা চরম নিষ্ঠুর কি করে হতে পারে? কি করে? এদের মধ্যে কি সামান্য মনুষ্যত্ব বোধটুকুও নেই? অহনার বোনের কোলে মাথা রেখে কাঁদছে। নিরালয়ের কান্না, বুকের মাঝে চেপে রাখা কষ্টগুলো বিসর্জন দেওয়ার সামান্য প্রচেষ্টা। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক একটা গল্প থাকে। সেটা শ্রেয়সী আজ বুঝতে পারলো। আসলে আমরা যাদেরকে উপর থেকে হাসি খুশি দেখি, সে মানুষটার হৃদয়ের সঙ্গোপনে লুকায়িত ব্যথা আমরা বুঝতে সক্ষম হই না। অন্তিকার জীবনে যেমন একটা লুকায়িত অধ্যায় ছিল, আরুষের জীবনেও রয়েছে। রুদ্র সে নিজেই তো একটা রহস্য। আরশাদ, ওমর চৌধুরী, এমনকি তার নিজ বাবা, সবারই একটা অতীত আছে। কিছু তিক্ত যন্ত্রণাময়, আবার কিছু হৃদয় স্পর্শী মুহূর্ত। প্রত্যেকের একটা আলাদা গল্প। কিন্তু শ্রেয়সী কখনো ভাবতে পারেনি তার হাসি খুশি আপারও কিছু তিক্ত অতীত থাকতে পারে। মোড় ঘোরানো অধ্যায় আছে। রাত তখন প্রায় 12টা ছুঁই। শ্রেয়সী 1 ঘন্টা যাবৎ বসে আছে হোস্টেলটির নিজ রুমের ব্যালকনির একটি চেয়ারে। গায়ে তার গরম চাদর। 1 ঘন্টা যাবৎ সে তাকিয়ে আছে ওই দূর আকাশে। তার মস্তিষ্কে শুধু ঘুরছে তার আপার বলা প্রতিটা কথা। তার আপা যখন বলল সে রুদ্রকে আরও আগে থেকে চেনে, কিন্তু সোশ্যাল মিডিয়া নয়, ব্যক্তিগতভাবে, তখন শ্রেয়সী শুধু আশ্চর্য হওয়ার কিছু নেই, আরও বেশি অবাক হওয়া উচিত ছিল। অহনা বলতে শুরু করলো, আজ হতে 7-8 মাস পূর্বে কিছু ঘটনা। আমি জানতাম আমি আমার বাবা মায়ের গর্ভ ধারণ করা সন্তান নয়, কারণ আমাকে যখন আমার মা বাবা দত্তক নিয়েছিল, তখন আমার আসল বাবা মা আর নকল বাবা মা চেনার অতটুকু বুদ্ধি হয়েছিল। অবশ্যই আমাকে যে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল, বুঝ হওয়ার পর আমি প্রায় সেখানে যেতাম, কিন্তু তখনও আমি জানতাম না আমার জীবনে এমন তিক্ত কিছু ঘটনা থাকতে পারে। হাসি খুশি আমি সেবার থমকে গিয়েছিলাম। 7-8 মাস আগে আমি যখন শেষবারের মতন আশ্রমে যাই, তখন সেখানে মালিক বুড়ো দাদু, বয়স তার 70 পেরিয়েছে, আমাকে প্রচণ্ড স্নেহ করতেন।
তো সেবার যাওয়ার পর তিনি আমাকে তার অফিস কক্ষে ডাকলেন। হাঁটতে চলতে তার একটু সমস্যা, তিনি ইশারা করে আমাকে বসতে বললেন। আমিও বসলাম। তিনি প্রথমে আমার ভালো মন্দ খোঁজ খবর নিলেন, এরপর জিজ্ঞেস করলেন সরাসরি, অহনা, তুমি তোমার আসল বাবা মা সম্পর্কে কতটুকু জানো মা? তারা আমাকে এই আশ্রমে ফেলে গিয়েছিল, এতটুকুই। আমি নিচু কণ্ঠে খুব সাবলীল ভাবে বুড়ো দাদুকে উত্তর দিলাম, কিন্তু দাদু বললেন, তুমি ভুল জানো দিদিভাই, তোমাকে আজ একটা গোপনীয় বিষয় আমার বলতেই হচ্ছে। বয়স হয়েছে এখন, কখন ওপরওয়ালার ডাক পড়ে তা তো বলা যায় না। তাছাড়া তুমিও যথেষ্ট বড় হয়েছো, আশা করি এতটুকু সত্য সহ করার ক্ষমতা তোমার আছে। আমি দাদুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে তার কথা বোঝার চেষ্টা করলাম। দাদু আবার বললেন, আসলে দিদিভাই, তোমার বাবা মা তোমাকে ফেলে যাননি, তারা আসলে খুন হয়েছে। খুন হতে পারে আন্দাজ করি, তোমাকে হয়তো আমার হাতে তুলে দিয়েছিল তারা। তোমার বাবা ছিলেন একজন বড় মাপের ব্যবসায়ী, কত বড় বড় লোকের সাথে ওঠা বসা তার। তবুও কেন যে নিজের মৃত্যু হবে জেনেও কোনো অ্যাকশন নেননি আমি জানি না। আমার বাবার মৃত্যুর কয়েক মাস পরে আমি তাদের মৃত্যুর খবর পেয়েছি। আমি বিস্ফোরিত চোখে দাদুর দিকে তাকালাম। খুন? তাও আমার বাবা মা, বড় ব্যবসায়ী। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ বসে রইলাম। দাদু আজ থাকতে বললেন, আমি থাকলাম না। বুড়ো সান্ত্বনা দিলেন অতীত নিয়ে বেশি না চিন্তা করতে, কিন্তু আমি তো তা পারলাম না। সময় তখন সন্ধ্যা নামবে ভাব। টলমল পায়ে আমি আশ্রমের পুকুর পাড়ে বেঞ্চিতে গিয়ে বসলাম। প্রায় আধ ঘন্টা আমি সেখানে পুকুরের ঘাড়ে পানির দিকে তাকিয়েছিলাম। ঠিক যেমন এই মুহূর্তে আমার জীবনটা ঘোলাটে হলো, তেমনি অশ্রু জলে ঘোলাটে হয়ে টইটুম্বুর আমার চক্ষু জোড়া। যে জন্মদাত্রী মা বাবাকে এতকাল নিষ্ঠুর ভেবে এলাম, তাদের প্রতি আজ ভীষণ সহানুভূতি যাচ্ছে। ছোট একটা শব্দ কেমন একটা মনের ভাবনা চিন্তা পাল্টে দিতে পারে এক লহমায়। হঠাৎ তখন পাশে কারো অস্তিত্বের আভাস পেলাম। আমি কিছুটা চমকে পাশে তাকালাম। পাশে ছিল আশ্রমের দেওয়ালে আলোকিত বাল্ব। তাতে আমি স্পষ্ট দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় পরিচিত একটা মুখ, সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী। প্রথমে মুখে মাস্ক থাকলেও আমার তাকানোতে তিনি মুখের মাস্ক খুলে ফেললেন। আমি কিছুটা আশ্চর্য, সঙ্গে অবাক। ভুল হচ্ছে বোধহয় আমার কিছুটা, কিন্তু না, সুপারস্টারের করা বাক্য আলাপে আমার ভ্রম ভঙ্গ হলো। অন্যের করা অন্যায়, অন্যের করা পাপের জন্য নিজের ভবিতব্যকে ভেবে কখনো এই মূল্যবান চোখের অশ্রুকণা ফেলতে নেই না, তাহলে তোমার নিজস্ব অঙ্গই তোমায় ধিক্কার জানাবে। মনে রেখো, কখনো অতীতে ঘটে যাওয়া ঘটনাকে তুচ্ছ ভাববে না, তাকে টেনে হিচড়ে খুঁজে বার করবে, সত্যের মুখোশ খুলবে, শাস্তি দিবে অপরাধীকে, নিজের মনোবলকে তৈরি করবে কঠিন স্তূপের মতো অভঙ্গুর। তবেই তো খুঁজে পাবে জীবনের আসল উদ্দেশ্য, আসল আনন্দ। রুদ্রের বলা কথা আমি বোধগম্য করতে পারলাম না। আমি কিছু জিজ্ঞেস করার আগে সে আমাকে একটা কার্ড দিয়ে ঠিক যেভাবে এসেছিল কঠিন ইস্পাতের মতন মানুষটা, ঠিক সেভাবে আবার প্রস্থান করলো। সেদিন রাতে বাড়ি ফিরে আমি ঘুমাতে পারলাম না। সারা রাত কেটে গেল সে কয়েক লাইন কাব্যচরণের কথা সারমর্ম উদ্ধার করতে, কিন্তু তবুও ভেবে তা সক্ষম করতে পারলাম না। কোন সত্যিকে টেনে বের করার কথা বলল রুদ্র প্রতাপ চৌধুরী? কাকে বা দিব শাস্তি? কে করেছে অন্যায়? ভাবনার মাঝে তখন মনে পড়লো তার দেওয়া কাঠের কথা। আমি খাট থেকে উঠে ডয়ার হতে কাঠটা বের করলাম। আমার এই মুহূর্তে ভাবনাগুলোর উত্তর চাই। কাঠ হতে নাম্বার উঠিয়ে রাত ৩টার সময় ফোন লাগালাম সুপারস্টারের নাম্বারে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ফোনটা রিসিভ করলো। বোধ হচ্ছে কেউ ফোনের পাশে ছিল। বলো অহনা, আমি তোমার ফোনেরই অপেক্ষায় ছিলাম। রুদ্র বলার এক লাইনের বাক্যে আমার বুকের মাঝে ধক করে উঠল। যুবতীর সত্তা সে কথার মানে বের করলো অন্য অর্থ, যেটা প্রত্যেকটা মেয়ে নায়কদের যে চোখে অবলম্বন করে সেটাই। তাছাড়া ভাবনাটা কি স্বাভাবিক নয় যে রুদ্র প্রতাপ চৌধুরী মেয়েদের সঙ্গে কখনো সেদে কথা বলে না, রোমান্টিক বদলে থ্রিলার অ্যাকশন মুভি করে, নায়িকাদের সঙ্গে ভাব জমায় না, আর সে আমার কলের অপেক্ষায় ছিল? ব্যাপারটা তো ভাববার বিষয়, তাই না? আমি আমার অস্থিরতা তাকে জানালাম। রুদ্র মুচকি হাসলো। আমি আরো আশকারা ফেলাম। ফট করে বলে ফেললাম, দেখা করতে। আমি দেখা করতে চাই, প্লিজ প্লিজ। রুদ্র তাতে সাজিয়ে বলল, কাল সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে, বাই। যেহেতু আমরা থাকতাম চট্টগ্রামে, কিন্তু রুদ্র থাকতো ঢাকায়।
যেহেতু আমরা তখন চট্টগ্রামে থাকতাম, কিন্তু রুদ্র থাকতো ঢাকায়। কিন্তু সেবার চট্টগ্রামে কেন গিয়েছিলাম জানি না। এক মন তখন বলেছিল শুধু তোর জন্য অহনা, অন্য মন বলে না না হয়তো কোনো শুটিং এসেছে। পরের দিন আমি বেশ পরিপাটি হয়ে সেজেগুজে গেলাম সুপারস্টারের সঙ্গে দেখা করতে। অহনা কিছুক্ষণের জন্য নিজের অতীতের কথা বলা থামিয়ে শ্রেয়সীর দিকে জহুরি দৃষ্টিতে তাকালো। দেখলো শ্রেয়সী ঘামছে, কেমন অস্থির লাগছে তাকে। পরের ঘটনা শোনার জন্য মুখিয়ে আছে। অহনা নিঃসন্দেহে বুঝতে পারলো শ্রেয়সীর মনের ভাবনা। এই বোকামি, কি ভেবে এত হাইফার হচ্ছিস বলতো? আরে গাদা, আমি সেদিন কিছুটা প্রণয় হৃদয় নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু শ্রেয়সী আরো অস্থির হচ্ছে। অজানা আশঙ্কায় নারী মন তার হতেই পারে। সে ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু কি আপাই চুপ করে আছিস কেন, বল না। অহনা কিছুক্ষণ থম মেরে থেকে আবার বলতে শুরু করলো, কিন্তু শেষ সন্ধ্যাটাই ছিল আমার জীবনে পাল্টে দেওয়ার কারিগর। তারপর থেকে আমার নরম কোমল জীবনটাকে গড়ে ফেললাম কঠিন স্তূপে। মুখে আমার যতই কথার ফুল জুড়ি, কিন্তু হৃদয়ে আমার বড্ড কঠিন। তোর মনে আছে শ্রেয়সী? সেবার আমি ঢাকায় গিয়েছিলাম একটা কোর্স করার কথায়। কিন্তু কথাটা মিথ্যা ছিল। আমি কোনো কোর্স করতে ঢাকায় যাইনি, গিয়েছিলাম সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর কাছে। কেন, কি কারণে গিয়েছিল আর শুনতে পারছে না শ্রেয়সী। তার আপা যতই বলো, কিন্তু তার মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে সামনে আরও আপা খারাপ কিছু বলতে পারে। তা শোনার শক্তি কি শ্রেয়সী পাবে? তার আপা কেন শুধু শুধু রুদ্রর কাছে যাবে, তাও আবার সবার অলক্ষ্যে? মিথ্যা কথা বলে। কি এমন ছিল তাদের মাঝে সম্পর্ক? তার আপা তো বলল রুদ্রকে ব্যক্তিগতভাবে চেনে। কেমন ব্যক্তিগত সেটা? অবাধ্য মন তোর আপার সঙ্গে কি রুদ্র কোনো সম্পর্ক ছিল? আরেক মন তাকে ধিক্কার জানায়, ছি, তুই এরকমটা ভাবছিস কি করে? তোর আপা এমন হবেই না। তাহলে কি হয়েছিল রুদ্রের সঙ্গে দেখা করার সেদিন সন্ধ্যায়? চঞ্চল হৃদয়ে তার দ্রুত উত্তর চাই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।